ইউলিসিস কবিতাটা, যেটা অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা। তা এই কবিতাটা থেকে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এখানে তিনটে এপিসোডে কবিতাটা তোমাদের সামনে কিন্তু অ্যালফ্রেড লর্ড টেনিসন লিখেছেন। তো চলো কবিতাটা আমরা খুব সুন্দর করে বুঝি, আর এখান থেকে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমরা তাড়াতাড়ি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের এখানে প্রত্যেকটার টেক্সটের রেকর্ডেড ক্লাস তোমরা এই পেয়ে যাবে। তো চলো শুরু করি। তাহলে আজকে আমরা থার্ড সেমিস্টারের ইউলিসিস কবিতাটা আলোচনা করছি। দেখো, এটি লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। ইনি হচ্ছেন একজন ভিক্টোরিয়ান কবি। কেন ইনি এক ভিক্টোরিয়ান কবি? কারণ ইনি যখন জন্মেছিলেন সেই যুগটা চলছিল কিন্তু ভিক্টোরিয়ান যুগ। তিনি জন্মেছেন 1809 খ্রিস্টাব্দে এবং ইনি মারা যান 1892 খ্রিস্টাব্দে। ইনি ছিলেন কে? ইনি ছিলেন হচ্ছে জর্জ এবং এলিজাবেথের, অর্থাৎ জর্জ ও এলিজাবেথের এক পুত্র। ইনি ছোটবেলায় ইনি কিন্তু মানে ওই যে প্রথাগত যে স্কুল বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করেননি, ইনি বাড়িতেই প্রাথমিক শিক্ষাটা করেছে। পরবর্তীতে ইনি গ্রামার স্কুলে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে এনার হায়ার এডুকেশন হন এবং ইনি কবিতা বা লেখালেখি শুরু করেন। তাহলে ইনি আর একটা উপাধি পান, যেটা হচ্ছে কি ব্রিটেনস পোয়েট লরেট। ইনি রানী ভিক্টোরিয়া এনাকে এই উপাধিটা দিয়েছিলেন। এনার সব থেকে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য মেজর ওয়ার্কস যেটা ছিল সেটা হচ্ছে কি চিপলি লিরিক্যাল। এই একটা বই চিপলি লিরিক্যাল, যেটা হচ্ছে তোমাদের 1830 খ্রিস্টাব্দে 1830 খ্রিস্টাব্দে এই বইটাকে উনি প্রিন্টেড করেন, অর্থাৎ ছাপান। তারপরে হচ্ছে কি পোয়েমস নামক একটা সংকলন করেন, যেটা হচ্ছে 1842 সালে। এইটাই আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই সংকলনটা আমাদেরকে মনে রাখতে হবে। এই গেল হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসনের প্রাথমিক একটা ধারণা। আমরা আবারও বলি, আমরা অতিরিক্ত বেশি কিছু জানবো না। আমাদের যেটুকু প্রয়োজন, যেটাখান থেকে আমাদের প্রশ্ন আসে, আমরা সেই বিষয়গুলো মোটামুটি জানার চেষ্টা করব। তাহলে দেখো, আজকে যেটা আলোচনা করছি ইউলিসিস, এই ইউলিসিস অ্যাকচুয়ালি কিন্তু মানে লেখা হয় কত সালে? সেটা হচ্ছে কি 1833 সালে কিন্তু কম্পোজ করা হয়। অর্থাৎ অ্যালফ্রেড লর্ড টেনিসন এই কবিতাটা 1833 খ্রিস্টাব্দে কিন্তু লেখেন। তারপরে এই লেখেন 1833 খ্রিস্টাব্দে কিসের উপর কেন লেখেন? কারণ ওনার একজন প্রিয় বন্ধু ছিলেন, যেটা হচ্ছে আর্থার হেনলি হালাম। এই নামটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হয় এমসিকিউতে যে অ্যালফ্রেড লর্ড টেনিসনের বন্ধুর নাম কি ছিল। তা আর্থার হেনলি হালামের মৃত্যু সংবাদে উনি শোকাহত হয়ে, অর্থাৎ আর্থার হেনলি হালাম যে মারা গেছেন, তার এই বন্ধুর প্রতি তার মনের যে শোক, সেই শোকটাকে মানে প্রদর্শনের জন্যে, অর্থাৎ উনি বন্ধুকে কতটা ভালোবাসতেন বা বন্ধুর প্রতি তার কতটা আবেগ বা মায়া কাজ করতো, সেটা কিন্তু আমরা এই কবিতাটার মাধ্যমে জানতে পারবো। কারণ এই কবিতাটা তারই উদ্দেশ্যে লেখা হয় 1833 খ্রিস্টাব্দে তার বন্ধু মারা যাওয়ার পর। এবং এই কবিতা লেখার জন্য একটা ইন্সপিরেশন পেয়েছিলেন উনি। হচ্ছে এই কবিতাটার ইন্সপিরেশন, অর্থাৎ কোথা থেকে ইন্সপিরেশনটা পেয়েছিলেন। তোমরা দেখো, এখানে ইন্সপিরেশনটা বলেছি দুটো এপিক, অর্থাৎ দুটো মহাকাব্য। এই দুটো মহাকাব্য, যেটা হচ্ছে হোমার্সের ওডিসি আর একটা হচ্ছে দান্তেস ইনফার্নো। এই হোমার্সের ওডিসি এবং দান্তের ইনফার্নো, এই দুটি মহাকাব্য থেকে কিন্তু উনি ইন্সপিরেশন পেয়েছিলেন। অর্থাৎ এখানে এক রাজার কথা বলা হয়েছে, সেই রাজার কাহিনী থেকে ইন্সপিরেশন নিয়ে কিন্তু এই ইউলিসিস কবিতাটা লেখেন। ইউলিসিস মানে কি হচ্ছে, যেটা আমরা জানতে পারছি, যেটা ল্যাটিন নাম হচ্ছে ওডিসিয়াস, অর্থাৎ এটা ল্যাটিন বলতে পারো যে ওডিসিয়াস। এই ওডিসিয়াস বলে একজন রাজি, মানে প্রাচীন গ্রিকে অর্থাৎ ইথাকায় একটা রাজা ছিলেন, তারই ওপরে জীবন কাহিনীর ওপর ইন্সপিরেশন নিয়ে এই ইউলিসিস কবিতাটা লেখেন। তাহলে আমরা জানতে পারলাম যে যদি আমাদের প্রশ্ন আসে যে ইউলিসিস কবিতার সোর্স কি, বা মানে ইউলিসিস কবিতার ইন্সপিরেশন সোর্সটা কি, তাহলে আমরা কিন্তু বলতে পারি হোমার্সের ওডিসি আর কি দান্তেস ইনফার্নো। তারপরে এই কবিতাটা লেখার পর এই কবিতাটা কবে পাবলিশ করা হয়? এই কবিতাটা পাবলিশ করা হয়, তোমরা দেখতে পাচ্ছ, 1842 সালে। কত সালে? 1842 সালে ইন পোয়েমস। দেখো, আমরা মেজর ওয়ার্ক বলেছিলাম পোয়েমস, সেই মেজর ওয়ার্ক পোয়েমসের 1842 সালে বইটা ছাপানো হয়। সেই বইতে কিন্তু এটাকে পাবলিশ করা হয়।
তাহলে আমরা জানতে পারলাম বেসিক অবস্থায় কয়েকটা জিনিস, যে আলফ্রেড লর্ড টেনিসন এই কবিতাটা লেখেন 1833 খ্রিস্টাব্দে আর্থার হেনরি হালামের মৃত্যুর পর, এবং ইনি এই কবিতার ইন্সপিরেশনটা পান হচ্ছে হোমার্সের ওডিসি এবং ডান্তের ইনফার্নো থেকে, এবং এইটা কবিতাটা পরবর্তীতে পাবলিশ করা হয় 1842 খ্রিস্টাব্দে। এবং এই ইউলিসিস কি, এবার আমরা জানবো কি ইউলিসিস। এই ইউলিসিসটা কে জানো? ইউলিসিস হচ্ছেন কিং, একজন রাজা। কোথাকার? ইথাকার। ইথাকার একটা ইথাকার একজন রাজা, অর্থাৎ রুলার বলতে পারো, অর্থাৎ ইথাকাকে উনি শাসন করেন, এটা ইথাকার রাজা। নেক্সট তাহলে আমরা এর পরবর্তীতে যেটা জানতে পারবো সেটা হচ্ছে কি, ইনি কিন্তু আমরা যে ইন্সপিরেশনটা পেয়েছিলাম ওডিসাস থেকে, ইন্সপিরেশনটা পেয়েছিলাম, ইনি হচ্ছে কিং অফ ইথাকা থেকে। ইনি ডোমেস্টিক লাইফের উপরে ফ্রাস্ট্রেশন হয়ে গেছিল, অর্থাৎ ইনি সারা জীবন কি করেছেন? সারা জীবন হচ্ছে সেইলিং করেছেন। কি করেছেন? সেইলিং, অর্থাৎ সমুদ্র যাত্রা করেছেন, বিভিন্ন দেশ সম্পর্কে, বিভিন্ন জাতি সম্পর্কে জানতে পেরেছেন, বিভিন্ন বর্ণ সম্পর্কে জানতে পেরেছেন। কিন্তু এনার যে লাস্ট এজ, অর্থাৎ আমরা বলতে পারি লাস্ট এজ, এই লাস্ট এজে এসে ইনি কি হচ্ছেন, ডোমেস্টিক যে লাইফটা আছে, অর্থাৎ ইথাকা, আমরা আগেই জানতে পারলাম ইথাকা, এই ইথাকার যে জীবনযাত্রা লাইফস্টাইল, তার উপরে কিন্তু উনি ফ্রাস্ট্রেশন, অর্থাৎ উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, এবং ইনি রেস্টলেসনেস জার্নিতে কিন্তু বিশ্বাসী করতেন। অনেক ইনি সারা জীবন শুধু ভ্রমণই করে গেছেন, এবং ইনি চায় শেষ বয়সটাও হি ইয়ার্নস টু সেট সেইল, অর্থাৎ বাকি জীবনটাও এরকম ভাবে শেষ ভ্রমণ করে ভ্রমণ তৃষ্ণা নিয়ে জীবনযাপন কাটাতে। তাই তিনি এই ডোমেস্টিক লাইফটাকে ফ্রাস্ট্রেশন, এইরকমই একটা কাহিনী আমরা এই কবিতার মধ্যে পাবো। এবং এই কবিতাটায় কিন্তু আমরা পাবো কি, ফার্স্ট পার্সন ন্যারেটিভ। কি পাবো আমরা? ফার্স্ট পার্সন ন্যারেটিভ, ফার্স্ট পার্সন ন্যারেটিভ স্পিকার, মানে এখানে একজন কথা বলে যাচ্ছেন আর বাকির আর একজন শুনে যাচ্ছেন, এরকম একটা সিন আমরা কিন্তু পাবো। তার জন্য একে বলা হয় ফার্স্ট পার্সন ন্যারেটিভ, যেটাকে আমরা কবিতার ভাষায় বলবো ড্রামাটিক মোনোলগ। কি বলবো? ড্রামাটিক মোনোলগ। বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা কি বলতে পারছি? ড্রামাটিক মোনোলগ। কেন ড্রামাটিক মোনোলগ? মোনোলগ মানে একটা কথা বলছে, যেহেতু ফার্স্ট পার্সন ন্যারেটিভের কথা বলা হচ্ছে এই জায়গাটায়, তার জন্য এটা ড্রামাটিক মোনোলগ। এবং এই কবিতার ভিতরে আমরা যে ছন্দটা খুঁজে পাবো, এই কবিতার ভিতরে আমরা যে ছন্দটা খুঁজে পাবো, সেই ছন্দটা কি হচ্ছে কি, ব্লাঙ্ক ভার্স। ছন্দটা কি বলতো? ছন্দটা কি বললাম? ব্লাঙ্ক ভার্স, মানে কি অমৃতাক্ষর ছন্দ, যেটা হচ্ছে দেখবা বেশ কিছুটা লাইন অন্তর অন্তর এই ছন্দগুলো, মানে লাইনগুলো মিলে যাবে, অর্থাৎ লাস্টের ছন্দগুলো মিলে যাবে। আর এবং এখানে একটা প্যাটার্ন ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এখানে মিটার ইউজ করা হয়েছে, কিটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টা